হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে আলোচনার উদ্যোগে স্থগিত করল হোয়াইট হাউস। ইউক্রেন যুদ্ধ নিয়ে আর আগ্রহ নেই ট্রাম্পের, বৈঠক করে নষ্ট করতে চান না সময়। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের আত্মতুষ্টি, প্রত্যাশার চেয়ে ভালো চলছে দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্টের। তেল আবিবকে ইসরায়েলের পক্ষে ভ্যান্সের সাফাই। থামছেই না পাক আফগান উত্তেজনা, ভারতের হয়ে প্রক্সি যুদ্ধের অভিযোগ প্রত্যাখ্যান তালেবানের। হামলার চেষ্টা হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের। মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতির মধ্যেই পারস্য উপসাগরীয় 3 দেশ সফরে এরদোয়ান। দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহায়তা জোরদারি মূল উদ্দেশ্য, বলছে আঙ্কারা। এবং অভিবাসী বিরোধী অভিযান ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র উত্তেজনা, নিউ ইয়র্কে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডা, আটক বেশ কয়েকজন, পোর্টল্যান্ডে বিক্ষোভ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বুদাপেস্ট বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠক করে সময় অপচয় করতে চান না ট্রাম্প। এছাড়া হোয়াইট হাউস জানিয়েছে আপাতত এই বৈঠকের কোনো প্রয়োজন নেই। এর মধ্যে ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে রুশ হামলায় নিহত হয়েছেন অন্তত 7 জন। ইউক্রেনীয় ড্রোন হামলায় গেল সপ্তাহে 20 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আশ্বাস দিয়ে আসছেন। এরই অংশ হিসেবে আগামী কয়েকদিনের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প। তবে এবার সেই বৈঠক আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে তাৎক্ষণিকভাবে এই বৈঠকের প্রয়োজন নেই। ট্রাম্প জানান তিনি পুতিনের সঙ্গে বৈঠক করে সময় নষ্ট করতে চাচ্ছেন না। এমনকি বাতিল করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নির্ধারিত প্রস্তুতিমূলক বৈঠকও। And NATO gives it to Ukraine, but we don't pay anything anymore. Biden spent $350 billion. The war would have never happened if I were president. টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত স্থগিত করায় রাশিয়া কূটনীতিতে আগ্রহ হারিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার নিজের ভাষণে জেলেনস্কি বলেন, মস্কো এখন সময় ক্ষেপণ ও সামরিক চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে, যা ভবিষ্যৎ আলোচনার সম্ভাবনাকেই দূরে ঠেলে দিচ্ছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া আগের আলোচনাগুলোই শান্তি প্রতিষ্ঠার ভিত্তি। তিনি জানান, আলাস্কা সম্মেলনে ট্রাম্প পুতিন যে সমঝোতায় পৌঁছেছিলেন রাশিয়া তার বাইরে যায়নি। বলেন, এই মুহূর্তে যুদ্ধ থামানো সম্ভব না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের ড্রোন হামলায় গেল সপ্তাহে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। রাশিয়ার দাবি ইউক্রেন ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মঙ্গলবারে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ বন্ধ হয়ে যায়। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 70 কিলোমিটার দূরের এই শহর সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিয়মিত মস্কোর বিমান হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি প্রত্যাশার চেয়েও ভালোভাবে চলছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে হামাস সহযোগিতা না করলে সম্পূর্ণ প্রচেষ্টা ভেস্তে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গাজা পুনর্গঠনে ইউরোপকে সক্রিয় ভূমিকা নিতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির পর থেকে উপত্যকাটিতে এখন পর্যন্ত 530টি ত্রাণের ট্রাক পৌঁছেছে, যা প্রায় 5 লাখ মানুষের জন্য 2 সপ্তাহের খাবার মাত্র। এদিকে একদিনে উপত্যকাটিতে 13 জন নিহত হয়েছেন। এর মধ্যেই আরও 2 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। বিনিময়ে 15 ফিলিস্তিনি বন্দীর মরদেহ দিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় 87 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েল সফর করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েলে সফরকালে ভ্যান্স জানান, যুদ্ধবিরতির বাস্তবায়ন এখন পর্যন্ত ইতিবাচক অগ্রগতির মধ্য দিয়ে এগোচ্ছে। তবে তিনি সময়সীমা জানাতে অস্বীকৃতি জানান। কবে নাগাদ হামাসকে নিরস্ত্র করতে হবে, যা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি সহযোগিতা
সহযোগিতা না করে সম্পূর্ণ প্রচেষ্টা ভেস্তে যাবে। যে এলাকাগুলো এখনো হামাসের নিয়ন্ত্রণে রয়েছে সেসব স্থানে পুনর্গঠন তহবিল যাবে না। আর অস্ত্রত্যাগের বিষয়ে একবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গড়ে উঠলে একটি নিরাপত্তা বাহিনী থাকা দরকার যাতে মানুষ সেখানে নিরাপদ বোধ করে। এখনো সেই এলাকার জন্য বিবেচনা চলছে যা IDF এর নিয়ন্ত্রণ আছে এবং তা নিশ্চিত করা গেলে নতুন গাজা পুনর্গঠনের কাজ শুরু করা যাবে। চুক্তি কার্যকর হওয়ার এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শক্তি প্রদর্শনের জন্য সশস্ত্র পুলিশ মোতায়েন করেছে, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং একাধিক ঘটনায় ইসরায়েলি সেনাদের হত্যা করেছে। বিশেষজ্ঞরা বলছেন হামাসের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও তাদের পুনর্গঠনের ক্ষমতা রয়েছে। ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে হামাসের 90% রকেট ধ্বংস হয়েছে, তবে তাদের বিস্তৃত টানেল সিস্টেম এখনও মূল শক্তি, যা ইসরায়েলের জন্য প্রধান চ্যালেঞ্জ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে যুদ্ধবিরতির পর থেকে গাজায় 530টি ট্রাকে খাদ্য পৌঁছেছে, যা প্রায় 5 লাখ মানুষের জন্য মাত্র 2 সপ্তাহের খাবার। তবে প্রতিদিনের লক্ষ্যমাত্রা 2000 টনের যোগান এখনও পূরণ হয়নি। এদিকে গাজার গণমাধ্যম দপ্তর জানায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত মাত্র 986টি ট্রাক ঢুকেছে, যা চুক্তির 6600 ট্রাকের তুলনায় অতি সামান্য। গাজা পুনর্গঠন এবং ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান পুনরায় জীবিত করার ক্ষেত্রে ইউরোপকে সক্রিয় ভূমিকা নিতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লাইন। তিনি আরও বলেছেন ইউরোপের স্বাধীনতা ও বৈশ্বিক প্রভাব তার নিকটতম অঞ্চলে শক্তিশালী ভূমিকা রাখার উপর নির্ভর করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বঞ্চিত রাখতেই কূটনীতিকে প্রাধান্য দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চান, তবে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না। এদিকে মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া পারমাণবিক কেন্দ্রে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে খামেনি প্রশাসন। ইরানের পারমাণবিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে কিনা এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির এমন বক্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জেরুজালেমের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, এটাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই লক্ষ্য অর্জনে সব ধরনের কূটনৈতিক পথ ব্যবহার করা হবে। এছাড়া হোয়াইট হাউসের এক কর্মকর্তা খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো ইরানের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দেবেন না। একই সঙ্গে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে তিনি যোগ করেন, ট্রাম্প প্রশাসন ইরানের জনগণের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে যদি দেশটির শীর্ষ নেতারা সন্ত্রাস ত্যাগ করে এবং ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে নেয়। এ সময় সন্ত্রাসের দিক দিয়ে ইরান বিশ্বের 1 নম্বর দেশ বলে আখ্যা দেন মার্কিন এই কর্মকর্তা। এর মধ্যেই ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি স্যাটেলাইট চিত্রে ইরানের প্রাচীন সামরিক ঘাঁটির ভেতর নতুন ভবন নির্মাণের প্রমাণ পেয়েছে বলে দাবি করা হচ্ছে। গত বছর ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া সেই স্থাপনাটি একসময় পরমাণু অস্ত্র উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশেম আল আরাজির বৈঠকে দুই দেশই সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে মুসলিম বিশ্বের ঐক্য জোরদারের আহ্বান জানান দুই নেতা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে প্রক্সি যুদ্ধের পাকিস্তানের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। জানায়, নয়াদিল্লির সঙ্গে কাবুলের সম্পর্ক শুধুমাত্র জাতীয় স্বার্থেই গড়ে তোলা হবে। অন্যদিকে ইসলামাবাদের সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করলে কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। এর মধ্যেই তালেবান ক্ষমতা দখলের পর কাবুলে বন্ধ হওয়া ভারতীয় দূতাবাস আবারও পূর্ণাঙ্গভাবে চালু করেছে নয়াদিল্লি। আফগানিস্তান পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনা বন্ধ হলেও থামেনি দুই পক্ষের বাগযুদ্ধ। সম্প্রতি সীমান্ত সংঘাতের পর ভারতের হয়ে পাকিস্তানের সীমান্তে আফগানিস্তান প্রক্সি যুদ্ধে জড়িয়েছে বলে অভিযোগ করে পাকিস্তান। এই অভিযোগকে সম্পূর্ণ অযৌক্তিক, ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দিয়েছে তালেবান সরকার। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, আফগানিস্তানের পররাষ্ট্রনীতি স্বাধীন, তারা কখনোই নিজ ভূখণ্ডকে অন্য দেশকে ব্যবহার করতে দেবে না। ভারতের সঙ্গে
সঙ্গে সম্পর্কও জাতীয় স্বার্থে আরও জোরদার করা হবে বলে মন্তব্য করেন তিনি। এ অবস্থায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে এক কর্মশালায় তিনি বলেন, পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতায় কোনো ধরনের হস্তক্ষেপ বা আগ্রাসন হলে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে। তিনি আরও জানান, বেলুচিস্তান ও সীমান্ত অঞ্চল থেকে সন্ত্রাসবাদ উৎখাতে সেনা অভিযান চলবে, আর দেশের স্থিতিশীলতা রক্ষায় সব পদক্ষেপই নেওয়া হচ্ছে। এর মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে অবৈধভাবে বসবাসরত প্রায় 22,000 আফগান নাগরিককে অক্টোবরে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশ। সরকারি হিসেবে দেখা গেছে, কেবল এবছরই 3 দফায় প্রায় 65,000 আফগানকে সীমান্তে পাঠানো হয়েছে। পাঞ্জাবে আফগান শরণার্থী শিবিরও বন্ধ করে দিয়েছে সরকার। অন্যদিকে কাবুলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে নয়াদিল্লি। 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর বন্ধ হওয়া ভারতীয় দূতাবাস আবারও পূর্ণাঙ্গভাবে চালু করেছে মোদী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারত আফগানিস্তানের পুনর্গঠন, মানবিক সহায়তা ও উন্নয়ন সহযোগিতায় ভূমিকা আরও বাড়ানো হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতির মধ্যেই উপসাগরীয় 3 দেশ সফর করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। কুয়েতের পর তার পরবর্তী গন্তব্য কাতার এবং ওমান। এরদোয়ান প্রশাসন জানিয়েছে, দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহায়তা জোরদারই এই সফরের মূল উদ্দেশ্য। গাজা যুদ্ধ হোক কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সব সংঘাতেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে চলেছে তুরস্ক। সেই সূত্রে পশ্চিমাদের সঙ্গেও সম্পর্ক জোরদার হয় এরদোয়ান প্রশাসনের। এমনকি সাম্প্রতিক হামাস ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির কৃতিত্ব এরদোয়ানকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার পরবর্তী ধাপেও জড়িত থাকবে তুরস্ক। মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতিতে পারস্য উপসাগরীয় 3 দেশ সফরে বেরিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মঙ্গলবার কুয়েত সফরে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন তিনি। বুধবার দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন এরদোয়ান, যেখানে গাজা যুদ্ধবিরতি, অঞ্চল পুনর্গঠন সহ আঞ্চলিক নানা বিষয়ে আলোচনায় আসবে। শেষ দিন ওমানে গিয়ে সুলতান হাইসাম বিন তারিকের সঙ্গে সাক্ষাৎ করবেন এরদোয়ান। আলোচনায় বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও নতুন প্রযুক্তি সহযোগিতা জোরদার এবং নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা ও সহযোগিতা জোরদারের পথ নিয়ে আলোচনা হবে বলে জানায় আঙ্কারা। বিশ্লেষকদের ধারণা, তুরস্ক একই সঙ্গে নিরাপত্তা প্রদান ও পুনর্গঠনে ইচ্ছুক, পাশাপাশি নিজেকে আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করারও চেষ্টা করছে আঙ্কারা। তাই এই সফর দেশটির জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জোরালো সম্পর্ক মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব বাড়াতে সাহায্য করবে বলেও ধারণা করা হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। উত্তেজনার মধ্যেই আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করবে জাপান। অভিবাসী বিরোধী অভিযান ঘিরে যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। নিউ ইয়র্কের ম্যানহাটনের চায়না টাউনে নকল পণ্য বিরোধী অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়, আটক করা হয় কয়েকজনকে। এদিকে পোর্টল্যান্ডে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে আদালতের অনুমতির পর নতুন করে প্রতিবাদ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে নিউ ইয়র্কের ম্যানহাটনের চায়না টাউনের ক্যানাল স্ট্রিটের ব্যস্ত এলাকায় হঠাৎ করে অভিযান শুরু করে ফেডারেল এজেন্টের সদস্যরা। নকল পণ্য বিক্রির অভিযোগে একাধিক স্টল ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে পথচারী ও বিক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক বিক্রেতাকে আটক করা হলে দেখা দেয় তীব্র উত্তেজনা। মুহূর্তের মধ্যে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘিরে ফেলে স্থানীয় বাসিন্দারা। পরে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে অভিযান অব্যাহত রাখা হয়। আইন প্রয়োগকারী সংস্থার দাবি, এই অভিযান শুধু অভিবাসন বিধি লঙ্ঘনের জন্য নয়, বরং আন্তর্জাতিক ব্র্যান্ডের নকল পণ্যের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপের অংশ। কর্তৃপক্ষ জানিয়েছে, নকল পণ্যের চক্র ভেঙে দেওয়া না পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। নিউ ইয়র্কে উত্তেজনার মধ্যেই পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্ট মোতায়েনের বিষয়ে আদালতের অনুমতির পর নতুন করে শুরু হয়েছে প্রতিবাদ। অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে রাস্তায় নামেন শত শত মানুষ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রের শাটডাউন তুলে নিতে ডেমোক্র্যাটদের অযৌক্তিক দাবির কাছে মাথা নত না করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, রিপাবলিকানরা এই অচলাবস্থা কাটানোর যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু ডেমোক্র্যাটদের কারণে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। রয়টার্সের এক জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের 3 সপ্তাহের এই অচলাবস্থার পেছনে রিপাবলিকান নেতারাই বেশি দায়ী বলে মনে করছেন সাধারণ নাগরিকরা। অক্টোবরের প্রথম দিন থেকেই কার্যত বন্ধ যুক্তরাষ্ট্রের সব সরকারি কার্যক্রম। বাজেট অনুমোদন না হওয়ায় বিভিন্ন দফতরের প্রায় 9 লাখ কর্মী এখন বেতনহীন বা ছুটিতে। অনেকে আবার কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করছেন। বিশ্লেষকদের মতে চলমান অচলাবস্থা এখন পর্যন্ত দেশটির ইতিহাসে তৃতীয় দীর্ঘতম সরকারি শাটডাউন। স্থবির হচ্ছে প্রশাসনিক সেবা, এতে অনেক কর্মী পাচ্ছেন না বেতন ভাতা। মঙ্গলবার হোয়াইট হাউসে এক মধ্যাহ্নভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এই অচলাবস্থার দোষ আবারও ডেমোক্র্যাটদের ওপর চাপান। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, তার প্রশাসন কোনো অযৌক্তিক দাবির কাছে জিম্মি হবে না। শুরু থেকেই আমাদের বার্তা খুবই সহজ। আমরা তাদের এই উদ্ভট পরিকল্পনার সমর্থন করব না। সিনেটে সবসময় বাজেটের মেয়াদ বাড়ানোর জন্য ভোট দেয়া হয়। ডেমোক্রেটরা দেশ সুষ্ঠুভাবে পরিচালনায় বাধা তৈরি করতে চাইছে, কারণ আমরা সব দিক দিয়েই খুব ভালো করছি। অন্যদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে, এই অচলাবস্থার জন্য 50% যুক্তরাষ্ট্রের নাগরিক রিপাবলিকান নেতৃত্বকেই দায়ী করছেন, যেখানে 43% দোষ দিচ্ছেন ডেমোক্র্যাটদের। তবে আশ্চর্যের বিষয়, এই সংকটেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা 2% বেড়ে 42% দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি মূলত রিপাবলিকান ঘাঁটিতে তার দৃঢ় সমর্থনের ফল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। প্রশাসনের কাছেই $23 কোটি ক্ষতিপূরণ দাবির সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলার ক্ষতিপূরণ হিসেবেই এমন পদক্ষেপ বলে জানায় মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও জরিমানা দাবি করেননি ট্রাম্প। বিশাল অঙ্কের শুল্কারোপ, গণহারে কর্মী ছাঁটাই, বিশ্ববিদ্যালয়ের তহবিল স্থগিতের মতো আলোচিত নানা সিদ্ধান্তের পর এবার নিজ প্রশাসনের কাছেই ক্ষতিপূরণ হিসেবে $23 কোটি দাবি করার কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। এর ভিত্তিতে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, নির্বাচনের আগে তার বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক ফেডারেল মামলার ক্ষতিপূরণ চাইতে পারেন তিনি। বলেন, এমনটা হলে নিজেকেই নিজে জরিমানা দেওয়ার মতো ব্যাপার ঘটবে। যদিও ব্যক্তিগত স্বার্থে দেশের মানুষের করের টাকা ব্যবহার করার কোনো ইচ্ছা নেই বলে জানান ট্রাম্প। 2016 সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ এবং ক্ষমতা ত্যাগের পর গোপন নথি হস্তান্তর না করার অভিযোগ সহ ট্রাম্পের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করেন তার পূর্বসূরি জো বাইডেন, যেগুলো 2024 সালের নির্বাচনে জয়ের পর খারিজ করা হয়। তবে এই মামলাগুলোর জন্য বেশ হয়রানির মুখোমুখি হতে হয়েছে বলে মঙ্গলবার দাবি করেন ট্রাম্প। যতদূর পর্যন্ত মামলা মোকদ্দমা নিয়ে কথা হচ্ছে, হয়রানি করার জন্য বিচার বিভাগের কাছে আমি বড় একটা অঙ্ক পাই। যদিও অর্থের প্রতি আমার কোনো আগ্রহ নেই, তবে দেশের কাছ থেকে আমি যদি ক্ষতিপূরণ হিসেবে কিছু নেই, তা আমি দান করে দেব। এ বিষয়ে ট্রাম্পের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপগুলো নিয়ে কিছু জানা না গেলেও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, 2023 ও 24 সালে তিনি 2টি প্রশাসনিক দাবি দায়ের করেন, যা সাধারণত মামলা দায়েরের মাধ্যমে ক্ষতিপূরণ দাবির আগে করা হয়। এ অবস্থায় ট্রাম্প নিজের কাছে নিজেই অর্থ দাবি করতে চলেছেন বলেই ধারণা গণমাধ্যমের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের জোর প্রচেষ্টা সত্ত্বেও আগামী 1 দশকের মধ্যে বিরল খনিজ বাণিজ্যে চীনের আধিপত্য কমানো সম্ভব হবে না। আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে বৈশ্বিক খনির 70% ও প্রক্রিয়াকরণের 90%ই চীনের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে বিরল খনিজ চুক্তির প্রতিক্রিয়ায় চীন জানিয়েছে, খনিজ সম্পদ সমৃদ্ধ দেশগুলোকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল রাখতে সক্রিয় ভূমিকা নিতে হবে। চীনের আধিপত্য কমাতে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রায় $8.5 বিলিয়ন বিরল খনিজ চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের এই চুক্তিকে চীনের বিরুদ্ধে কৌশলগতভাবে বড় বার্তা হিসেবে দেখছেন অনেকেই।
এবার এই চুক্তি ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন জানান, খনিজ সম্পদ সমৃদ্ধ দেশগুলো শিল্প ও সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় ভূমিকা নেবে। এটাই বৈশ্বিক অর্থনীতির স্বাভাবিক পথ। চীনের এ বার্তায় কোনো শঙ্কা প্রকাশ পায়নি, বরং নিজেদের অর্থনৈতিক সামর্থ্যের উপর দৃঢ় বিশ্বাস স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী চীনের বিরল খনিজের ওপর নির্ভরতা কমাতে পশ্চিমা দেশগুলোর সময় লাগবে কমপক্ষে 1 দশক। কারণ চীন শুধু খনিই নয়, খনিজ প্রক্রিয়াকরণ, পরিশোধন ও ম্যাগনেট উৎপাদনের পুরো শৃঙ্খল নিয়ন্ত্রণ করে রেখেছে। প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র বছরে প্রায় 10,000 টন এবং ইউরোপ 25,000 টন বিরল খনিজ চুম্বক চীন থেকে আমদানি করে। এ চাহিদা আগামী দশকে আরও বহুগুণে বাড়বে বলে শঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে অস্ট্রেলিয়ার মজুদ চীনের তুলনায় প্রায় 7 ভাগের 1 ভাগ। ফলে দেশটি এককভাবে চীনের প্রভাব কমাতে পারবে না। প্রতিবেদনে আরও জানানো হয়, ওয়াশিংটন ও তার মিত্রদের হাতে বিশ্বের 35 থেকে 40% খনিজ মজুদ থাকলেও প্রক্রিয়াকরণ সক্ষমতা মাত্র 10 থেকে 15%। এর মধ্যেই সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের রেয়ার আর্থ ম্যাগনেট রফতানি কমে গেছে প্রায় 29%। চীনের কঠোর রফতানি নিয়ন্ত্রণের পর টানা দ্বিতীয় মাসে এই পতন ঘটে। এ কারণেই গাড়ি, চিপস ও ইলেকট্রনিক্স শিল্পে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমা দেশগুলোতে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কয়েক মাসের বিরতির পর এটি দেশটির প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। স্থানীয় সময় বুধবার সকালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে এই পরীক্ষা চালানো হয় বলে দাবি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর। এদিকে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে জাপান। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার সকালে দেশটির পূর্ব উপকূলের জলসীমায় একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। গেল কয়েক মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, কয়েকটি বস্তু শনাক্ত করা হয়েছে যা স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। এগুলো পূর্ব সাগর অভিমুখে নিক্ষেপ করা হয়। সিউলের কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 350 কিলোমিটার পথ অতিক্রম করেছে। দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনী কমান্ডের এক বিবৃতিতে জানা যায়, অতিরিক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে নজরদারি বাড়ানো হয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাপান। দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, উত্তর কোরিয়ার যে কোনো হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তার দেশ। দক্ষিণ কোরিয়ার রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়ার পর আমি আমার সূচি পরিবর্তন করেছি, পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট গ্রহণ করেছি। সরকার সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে রিয়েল টাইম ক্ষেপণাস্ত্র সতর্কতা তথ্য আদান প্রদান। এর আগে মন্ত্রী পরিষদ সচিব মিনোরু কিহারা জানান, উত্তর কোরিয়ার যে কোনো সামরিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জাপান। পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে জাপানের নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি বলেও জানান তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র বায়ু দূষণের কবলে ভারতের রাজধানী নয়াদিল্লি। আতশবাজি ব্যবহারে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্টের রোগী। রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার অবতরণের পর ধসে পড়ে হেলিপ্যাডের একাংশ। স্থানীয় সময় বুধবার প্রামাদম স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের সফরে কেরালায় গেছেন। অবতরণের সময় নবনির্মিত কংক্রিটের হেলিপ্যাডের একাংশ ধসে গিয়ে চাকা আটকে পড়ে হেলিকপ্টারটি একদিকে কাত হয়ে যায়। রাষ্ট্রপতির বহরের কেউ এতে আহত হননি। পুলিশ জানায়, রাষ্ট্রপতির সফর সূচিতে প্রামাদম স্টেডিয়ামে অবতরণের বিষয়টি শেষ মুহূর্তে ঠিক হয়, আর তড়িঘড়ি করে মঙ্গলবার রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়।
উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 63 জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় বুধবার রাজধানী কাম্পালা গুলু মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় গভীর রাতে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি বাস একসঙ্গে অন্য যানবাহনকে ওভারটেক করার সময় মুখোমুখি ধাক্কা খায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উগান্ডার পুলিশ জানায় বেপরোয়া ও অসাবধানতামূলক ওভারটেকিং দেশটিতে সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর একটি। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত 35 জন নিহত হয়েছেন। বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় নাইজার অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে। ফেডারেল রোড সেফটি কর্পস জানায় ট্যাঙ্কারটি সড়ক থেকে ছিটকে পড়ার পরপরই আগুন ধরে যায়। দগ্ধ আরও কয়েকজনকে ফেডারেল মেডিকেল সেন্টার বিদা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। নাইজার অঙ্গরাজ্যের গভর্নর নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর কিছু মানুষ তেল সংগ্রহের চেষ্টা করছিলেন, সেই সময়ই বিস্ফোরণ ঘটে। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে সানায়ে তাকাইচির দায়িত্ব গ্রহণে অনেকেই নতুন সম্ভাবনা দেখছেন, আবার কেউ কেউ সংশয় প্রকাশ করছেন। নেতৃত্ব পরিবর্তন ঘিরে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নতুন প্রত্যাশা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে টোকিওর রাস্তায় হাতে হাতে পত্রিকার বিশেষ সংস্করণ বিলি হতে দেখা যায়। পত্রিকার প্রধান শিরোনাম জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। নাগরিকদের অনেকে বলছেন, বছর ধরে চলা রাজনৈতিক স্থবিরতা ও টালমাটাল অর্থনীতির বাস্তবতায় তাকাইচি হয়ে উঠতে পারেন নতুন পরিবর্তনের প্রতীক। চারপাশে তাকালে মনে হয় সমাজে নারীর অগ্রযাত্রায় জাপান এখনো পিছিয়ে। তাই প্রথম নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয় নারীর অবস্থান আরও এগিয়ে যাবে বলেই আমি আশা করছি। বিশ্বের অনেক দেশ জাপানের নারীদের সামাজিক অগ্রগতি নিয়ে সমালোচনা করে থাকে। সেই প্রেক্ষাপটে একজন নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ আশা ও প্রত্যাশার প্রতীক। আশা করি তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করবেন, রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তাকাইচির বিজয়কে জাপানের সামাজিক চিন্তা ও ক্ষমতার কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তনের সূচনা হিসেবেও দেখছেন কেউ কেউ। একজন নারী হিসেবে তাকাইচির দায়িত্ব গ্রহণে আমি আনন্দিত। তিনি যে বার্তা দিচ্ছেন এবং যেভাবে এগোচ্ছেন তার মধ্য দিয়ে নিজেকে সফলভাবে প্রমাণ করবেন। নতুন নেতৃত্বের ঘোষণার পর টোকিওর শেয়ার বাজারে আশাবাদী সাড়া মিলেছে। আশা করি নতুন প্রধানমন্ত্রী নানা সংকট সঠিকভাবে সামলাবেন। বর্তমানে মূল্যস্ফীতি বেড়েছে, জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। আমি আশা করি এই পরিস্থিতি মোকাবেলায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। আশা ও সংশয় নিয়ে নতুন প্রধানমন্ত্রীকে ঘিরে জনমনে এখন এক ধরনের মিশ্র অনুভূতি দেখা যাচ্ছে। একদিকে রক্ষণশীল রাজনীতির ইতিহাস ছাপিয়ে নারী নেতৃত্বের নতুন অধ্যায়, অন্যদিকে সংসদের নিয়ন্ত্রণ ও নীতিগত চ্যালেঞ্জ। তাকাইচি সত্যিকারের রূপান্তরের সূচনা করতে পারবেন কিনা সেই অপেক্ষায় দেশবাসী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ু দূষণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বায়ুমান সূচকে শহরটির অবস্থা অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সুপ্রিম কোর্ট পরিবেশ বান্ধব আতশবাজি ব্যবহারের অনুমতি দিলেও অনেকেই তা মানেননি বলে অভিযোগ উঠেছে। শীতের আগে দূষণ বেড়ে যাওয়ায় হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্টের রোগী। দীপাবলির উৎসব শেষে নতুন ভোরে সূর্য ওঠার আগেই ধোঁয়ার চাদরে ঢেকে যায় নয়াদিল্লি। রাস্তাঘাট, ভবন, এমনকি ঐতিহাসিক ইন্ডিয়া গেটও মিলে যায় ধূসর কুয়াশায়। এতটাই ঘন ধোঁয়ায় আচ্ছন্ন যে দিন আর রাতের পার্থক্য বোঝা দুষ্কর। সুইস পর্যবেক্ষণ সংস্থা IQAir জানিয়েছে, দিল্লির বায়ুর মান সূচক ছুঁয়েছে 466, যা বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকায় আবারও শীর্ষে রেখেছে শহরটিকে। বায়ুর এই দূষণ অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে বলে সতর্ক করেছে সংস্থাটি। বাতাস এখন খুবই খারাপ, কাছের জিনিসও ঠিকমতো দেখা যাচ্ছে না। দীপাবলির পরই এই অবস্থা হয় প্রতি বছর, কিছুই পরিবর্তন হচ্ছে না। গুগলে দেখলাম বাতাসের মান 300-র উপরে। এটা মানুষের জন্য খুব ক্ষতিকর। এমন পরিস্থিতি স্বাস্থ্যের জন্য ভয়াবহ। দেশটির সুপ্রিম কোর্ট কয়েকদিন আগেই রাজধানীতে আতশবাজির নিষেধাজ্ঞা শিথিল করে সীমিত সময়ের জন্য পরিবেশ বান্ধব বাজি ব্যবহারের অনুমতি দেন, যা থেকে প্রচলিত আতশবাজির তুলনায় 30 থেকে 50% কম বিষাক্ত গ্যাস নির্গত হয় বলে দাবি করা হয়। তবে বাস্তবে উৎসবের রাতে এসব নিয়ম মানেননি অনেকেই। ফলে আগের বছরের মতোই এবারও বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ।
দিল্লি সরকারের হিসেবে আতশবাজির ধোঁয়া ছাড়াও যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধুলাবালি এবং কৃষিখাতে আগুনের ধোঁয়া মিলেই তৈরি হচ্ছে ঘন কণায় ভরা বিষাক্ত বাতাস। ২০ মিলিয়নের বেশি বাসিন্দার এই নগরে শীতের আগে দূষণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে শ্বাসকষ্টের রোগীও বাড়ছে। শিউলি রোজার, সময় সংবাদ। আয়ারল্যান্ডে অভিবাসন প্রত্যাশী এক ব্যক্তির বিরুদ্ধে 10 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাজধানী ডাবলিনের এক অভিবাসী আশ্রয় কেন্দ্রের বাইরে বিক্ষোভকারীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হাজারো মানুষ জড়ো হয়ে পুলিশের দিকে বোতল ও আতশবাজি ছুড়ে। এক পর্যায়ে পুলিশের ভ্যানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আইরিশ টাইমস জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি 6 বছর আগে আফ্রিকার একটি দেশ থেকে আশ্রয় প্রার্থী হিসেবে আয়ারল্যান্ডে যান। তবে তার আবেদন প্রত্যাখ্যান করে আইরিশ কর্তৃপক্ষ। 3 দিন বন্ধ থাকার পর বুধবার পুনরায় খুলে দেওয়া হয়েছে ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়াম। জাদুঘরে ডাকাতির ঘটনায় রাজমুকুট সহ দুষ্প্রাপ্য গহনা খোয়া গেছে। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক $102 মিলিয়ন বা প্রায় 1247 কোটি টাকা। ফরাসি প্রসিকিউটর লর বেকো জানান, চুরি হওয়া 8টি রাজকীয় অলংকারের মধ্যে ছিল 19 শতকের রানী মেরি এমিলি ও রানী হর্সের টিয়ারা ও কানের দুল। এর আগে স্থানীয় সময় রোববার সকালে জাদুঘর খোলার পরপরই মাত্র 7 মিনিটের মধ্যেই গ্যালারি দ্য অ্যাপোলন অংশে প্রবেশ করে ডাকাত দল। এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে লুভার কর্তৃপক্ষ। কুয়েতে বেড়ে চলেছে স্বর্ণের দাম। একসময় মূল্য বৃদ্ধি ওঠানামা করত ফিলস বা পয়সায়, এখন ওঠানামা করে দিনারে। দাম বাড়ায় কমছে ক্রেতার আগ্রহ। এতে অনিশ্চয়তায় পড়েছেন ব্যবসায়ীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে কুয়েতের বাজারেও। গত কয়েক মাসে দেশটিতে স্বর্ণের দাম হু হু করে বাড়ছে। কয়েক মাসের ব্যবধানে কুয়েতের বাজারে স্বর্ণের প্রতি গ্রামের দাম বেড়েছে 10 দিনারেরও বেশি। বর্তমানে 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 39 দিনারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16,000 টাকা। চলতি বছরের জুলাই মাসে কুয়েতে 22 ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের সর্বোচ্চ দাম ছিল 29 দিনার, আগস্টে 31 দিনার, সেপ্টেম্বরে 34 দিনার এবং অক্টোবর মাসে তা বেড়ে 39 দিনারে দাঁড়ায়। গত বছরের শেষের দিকে এই দাম ছিল 25 দিনার, যা বাংলাদেশি মুদ্রায় 10,000 টাকা। কয়েক মাসের ব্যবধানে ভরিতে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 70,000 টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। কুয়েতে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। দেশটির প্রতিটি স্বর্ণের দোকানে সরকারের নির্ধারিত অনলাইন মূল্য তালিকা প্রদর্শিত করা বাধ্যতামূলক, যা প্রতি 3 মিনিট পর পর হালনাগাদ হয়। একসময় দাম পয়সায় ওঠানামা করলেও এখন তা পৌঁছেছে দিনারে। সারা বিশ্বে এখন যুদ্ধ চলছে এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত। মানুষজন এখন খাদ্যদ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় জরুরি পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। পরে বেশি প্রয়োজন হলে স্বর্ণ কিনে। আমি বলবো, মানুষের কাছে টাকা থাকলে জমিয়ে না রেখে স্বর্ণ কিনে রাখেন। মঙ্গলবার দুপুর নাগাদ কুয়েতে শুধুমাত্র 24 ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিল বাংলাদেশি মুদ্রায় 1,99,000 টাকা। একই সময় 22 ক্যারেট স্বর্ণের ভরি 1,83,000 টাকা, 21 ক্যারেট স্বর্ণের ভরি 1,75,000 টাকা। এর সঙ্গে যোগ হবে কারুশিল্পের মজুরি। কুয়েতে স্বর্ণ ক্রয়ে দিতে হয় না কোনো কর বা ট্যাক্স। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদে শুরু হয়েছে দেশটির সবচেয়ে বড় বৃক্ষরোপণ অভিযান। বায়ুদূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমানোই এই অভিযানের মূল লক্ষ্য। কেবল রাজধানী বাগদাদে 3 লাখের বেশি গাছ লাগানোর লক্ষ্য কর্তৃপক্ষের। শহরের বিভিন্ন সড়ক, পার্ক ও সরকারি স্থাপনায় একযোগে গাছ লাগাচ্ছেন স্বেচ্ছাসেবক, বাগদাদ মেয়র কার্যালয়ের কর্মী ও ফেডারেল পুলিশ সদস্যরা। এমন চিত্রের দেখা মিলল ইরাকের রাজধানী বাগদাদে। বায়ুদূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমানোর লক্ষ্যে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ইরাক সরকার। বাগদাদ মেয়র কার্যালয়ের মুখপাত্র উদাই আল জান্দিল জানান, শরৎ মৌসুমে শুরু হওয়া এই অভিযানে 3 লাখেরও বেশি গাছ লাগানো হবে।
পরিবেশ কর্মীরা বলছেন, কংক্রিটে ঘেরা শহরগুলোতে এমন অভিযানের মাধ্যমে শুধু সৌন্দর্যই বাড়ে না, বরং বাতাসে কার্বন নিঃসরণও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তাদের মতে, নাগরিকদের অংশগ্রহণ থাকলে নগর পরিবেশ টেকসই উন্নয়নের পথে এগোবে। বাগদাদের এই প্রচারণা এবং আরো অনেক কিছু প্রয়োজন। মূল কারণ হলো দূষণ, বিশেষ করে ক্রমবর্ধমান গাড়ি এবং ব্যক্তিগত বিদ্যুৎ জেনারেটরের সংখ্যা, যার উপর মানুষ নির্ভরশীল। প্রতিটি গাড়ির জন্য কমপক্ষে 4টি গাছের প্রয়োজন। বলা হয় যে বাগদাদে আমাদের প্রায় 30 লাখ গাড়ি আছে, তাই আমাদের প্রায় 12 লাখ গাছের প্রয়োজন। জাতিসংঘের 2022 সালের প্রতিবেদনে ইরাককে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 5 দেশের একটি হিসেবে চিহ্নিত করা হয়। একই সঙ্গে পানি সংকটে ভোগা 39তম দেশ ইরাক। চ্যালেঞ্জ মোকাবেলায় ইরাক সরকারের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে আলোচনার উদ্যোগ স্থগিত করল হোয়াইট হাউস। ইউক্রেন যুদ্ধ নিয়ে আর আগ্রহ নেই ট্রাম্পের, বৈঠক করে নষ্ট করতে চান না সময়। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের আত্মতুষ্টি, প্রত্যাশার চেয়ে ভালো চলছে দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্টের। তেল আবিবে গিয়ে ইসরায়েলের পক্ষে ভ্যান্সের সাফাই। এবং অভিবাসী বিরোধী অভিযান ঘিরে যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনা, নিউ ইয়র্কের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডা, আটক বেশ কয়েকজন, পোর্টল্যান্ডে বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। যশোর, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।